ক্ষুধা নিবারণে গাজার বাসিন্দাদের এখনো বিভিন্ন সাহায্য সংস্থার রান্না করা খাবার এবং কম মূল্যের স্থানীয় বেকারিতে তৈরি খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অল্প কিছু বেকারি চালু হয়েছে, ফলে বেকারি থেকে রুটি সংগ্রহ করা এখনো গাজার প্যালেস্টিনিয়ানদের জন্য অনেকটাই কঠিন। একটি রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যদিও কোনো কোনো ক্ষেত্রে এখনো দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে, তা সত্ত্বেও ক্ষুধা নিবারণ ও অন্যান্য দুর্ভোগ মোকাবিলায় নিরন্তর সংগ্রাম করছেন গাজাবাসী। কাউকে কাউকে কয়েকশো মিটার হেঁটে দীর্ঘ সময়ের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ এক ব্যাগ রুটি পাচ্ছেন, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। খান ইউনিসের ৭৬ বছর বয়সী হাসান আল নাজ্জার জানান, ভোর থেকে অপেক্ষার পর এক ব্যাগ রুটি কিনতে পেরেছেন। জাতিসংঘের সাহায্য সংস্থা থেকে আটা পেলে এই দুর্ভোগ পোহাতে হতো না বলে দাবি করেন তিনি। ভোর থেকে এক ব্যাগ রুটির জন্য ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সাহায্য সংস্থাগুলো যদি আটা বিতরণ করত তাহলে আমাদের জন্য সুবিধা হতো, তবে সেক্ষেত্রেও আমাদের জ্বালানি কাঠের জন্য সংগ্রাম করতে হবে। ইসরায়েলি বাধার কারণে জাতিসংঘের সাহায্য সংস্থা UNRW এখনো পুরোপুরি ত্রাণ কার্যক্রম চালু করতে পারছে না, ফলে দখলদার বাহিনীর আগ্রাসনে বিধ্বস্ত গাজার প্যালেস্টিনিয়ানদের এখনো রান্না বা প্রস্তুত করা খাবারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। খাদ্যের অভাব এতটাই বেশি যে 2 ঘন্টা অপেক্ষার পরও রুটি পেয়ে খুশি মাহিয়া আল শাম্বারি। তিনি জানান, অপর্যাপ্ত হলেও 8 সদস্যের পরিবারের জন্য এক ব্যাগ রুটি তাদের একদিনের ভরসা। আল্লাহর শুকরিয়া যে 2 ঘন্টার সংগ্রামের পর এক ব্যাগ রুটি পেয়েছি। এগুলোর উপর নির্ভর করেই আমাদের 8 সদস্যের পরিবারকে পুরো একদিন পার করতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর 2 বছরের আগ্রাসনে মানবিক সংকট এখনো চরমে। দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীকে এখনো দুমুঠো খাবারের জন্য তীব্র লড়াই করতে হচ্ছে। এছাড়া চিকিৎসা, বাসস্থান ও দৈনন্দিন মানবিক প্রয়োজন পূরণেও অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজার প্যালেস্টিনিয়ানদের। আগামী 10 বছরে ইউক্রেনকে 100 রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিস সফরকালে তার সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, কিয়েভের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেন আমাদের কাছ থেকে 100 রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। সম্পূর্ণ সরঞ্জাম সহ এই রাফাল জেটগুলো ইউক্রেনের জন্য এক নতুন যুগের দরজা খুলে দেবে। এই 100টি রাফাল যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি থাকবে প্রশিক্ষণ ও উৎপাদন সংক্রান্ত কার্যক্রম। ম্যাক্রো আরও জানান, ফ্রান্সের ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যালস্টম ইউক্রেনের রেল অপারেটরদের সাথে লোকোমোটিভ সরবরাহের জন্য $551.05 মিলিয়ন একটি চুক্তি করেছে। অ্যালস্টম ও ইউক্রেনিয়ান রেলওয়ের মধ্যে যে চুক্তিটি হয়েছে, এর আওতায় ইউক্রেনকে 55টি লোকোমোটিভ সরবরাহ করা হবে। বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IBRD এই প্রকল্পে অর্থায়ন করছে। এই পদক্ষেপ ইউক্রেনের প্রতিরোধ প্রচেষ্টাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। এ সময় ম্যাক্রো বলেন, তিনি মনে করেন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা দেওয়া অব্যাহত রাখা উচিত। এর মাধ্যমে রাশিয়াকে ইউরোপের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে বলে দাবি করেন তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের উচিত দীর্ঘমেয়াদে ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়া অব্যাহত রাখা। প্রয়োজনে আমাদের নতুন পথ খুঁজতে হলেও তা করতে হবে, যেমনটা আমরা অতীতে করেছি, বিশেষ করে মহামারীর সময় যৌথ ঋণের মতো উদ্যোগের মাধ্যমে। এটি একদিকে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের শক্ত বার্তা দেবে, অন্যদিকে রাশিয়াকেও জানিয়ে দেবে ইউরোপ ক্লান্ত হয়ে পড়বে বলে তারা যে আশা করছে সেটি ভুল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ফ্রান্সের সাথে করা চুক্তির মাধ্যমে 100টি রাফাল যুদ্ধবিমান এবং 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে শক্তিশালী হবে। ভবিষ্যতে ইউক্রেন ফ্রান্সের সাথে যৌথভাবে রাফাল যুদ্ধবিমান উৎপাদনের বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সুদানের উত্তরাঞ্চলের নদী তীরবর্তী শহর আল দাব্বা, সেখানে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এল ফাশার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা। তাদের প্রায় সবাই নারী। দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশের স্বামীর শেষ পরিণতি কি হয়েছে তা কেউ জানেন না।
কেউ শিশুদের কোলে নিয়ে এসেছেন প্রাণ বাঁচাতে, কেউ আবার অন্তঃসত্ত্বা অবস্থায় দীর্ঘপথ পাড়ি দিয়ে আল দাব্বাই আশ্রয় শিবিরে এসে পৌঁছেছেন। আল দাব্বাই আশ্রয় নেয়া অনেক নারী জানিয়েছেন তাদের স্বামী বা পরিবারের পুরুষ সদস্যরা এল ফাশার ছাড়তে পারেননি। কেউ নিহত হয়েছেন, কেউ ধরা পড়েছেন, কারো কারো কোনো খোঁজই নেই। সদ্য বিবাহিতা তরুণী নাজিক আব্দেল রহমান জানান এল ফাশারে কোনো যুবককে জীবিত রাখা হয়নি। এমন কোনো তাঁবু নেই যেখানে আপনি নারীদের সাথে তাদের স্বামীদের পাবেন, শুধুমাত্র বয়স্ক পুরুষদের ছাড়া। কিন্তু বেশিরভাগ নারী আমার মতো। আমি আমার স্বামীকে হারিয়েছি, তারা কোনো যুবক পুরুষকে জীবিত রাখেনি। 4 সন্তানকে নিয়ে পালিয়ে আসা সালমা মোহাম্মদ বলেন স্বামীকে হারিয়েছেন তিনি। সন্তানদের নিয়ে এখন একাই বেঁচে থাকার সংগ্রাম করছেন। এখানে থাকা অধিকাংশ নারী বিধবা, যাদের স্বামীরা এল ফাশারে শহীদ হয়েছিলেন। আমি তাদের মধ্যে একজন। আমার 4 সন্তান, 3 মেয়ে এবং 1 ছেলে। এখন আমি 8 মাসের গর্ভবতী, সবেমাত্র 7ম মাস পূর্ণ করেছি। সালমা মোহাম্মদ জানান এল ফাশার পতনের পর কোনো কোনো পুরুষ নিহত হয়েছেন, আবার কেউ কেউ ধরা পড়েছেন, আর কারো কারো ভাগ্য এখনো অজানা। তারা বন্দী নাকি মৃত তা কেউ জানে না। সুদানীয় রেড ক্রিসেন্ট জানায় আশ্রয় শিবিরের প্রায় 80% নারী। সংস্থাটির উত্তরাঞ্চলীয় আশ শামালিয়া স্টেট নির্বাহী পরিচালক আয়েশা আব্দুল্লাহ বলেন পুরুষদের বেশিরভাগই বয়স্ক। এখানে আশ্রয় নেয়াদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি, যা প্রায় 80%-এরও বেশি। বাকি 20% বয়স্ক পুরুষ। সম্ভবত এদের মধ্যে মাত্র 3% তরুণ থাকতে পারে। আল দাব্বাই আশ্রয় নেয়া অনেক নারী অন্তঃসত্ত্বা। চিকিৎসক উমাইমা বকর জানান শিবিরে থাকা নারীদের প্রায় 30%ই অন্তঃসত্ত্বা, যাদের এখন বাড়তি চিকিৎসা সেবা প্রয়োজন। উত্তর দাফরুর রাজ্যের রাজধানী ছিল দাফরুর অঞ্চলে সুদানি সেনাবাহিনীর শেষ ঘাঁটি। কিন্তু টানা 18 মাসের অবরোধের পর 26 অক্টোবর এল ফাশার দখল করে দেশটির বিদ্রোহী বাহিনী RSF। জাতিসংঘের শরণার্থী সংস্থা IOM জানিয়েছে এল ফাশারের পতনের পর থেকে 70,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষের কোনো খোঁজ নেই। বেঁচে যাওয়াদের থেকে প্রাপ্ত তথ্য বলছে পালানোর সময় বাস্তুচ্যুত নারীদের ধর্ষণ ও পুরুষদের হত্যা করেছে বিদ্রোহী বাহিনী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। RSF এর দাবি তারা বরং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের পরিবহন সহযোগিতা করেছে। বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতনামা গণমাধ্যম এ রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে। সোমবার সকাল থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশ জুড়ে নিরাপত্তা যোদ্ধার শীর্ষক শিরোনামে বিবিসি লাইভ সম্প্রচার শুরু করে। পরে বিবিসির খবরে বলা হয় নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড। হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা নিয়ে এখন ভারতের ওপর চাপ বাড়বে, কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকার কাছে প্রত্যার্পণের তেমন কোনো সম্ভাবনা নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দীর্ঘ কয়েক মাসের বিচার প্রক্রিয়া শেষে বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয় মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয় বিচারক রায় পড়ার সময় জনাকীর্ণ আদালতে উল্লাসধ্বনি শুরু হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গত বছরের গণঅভ্যুত্থান দমনের মূল পরিকল্পনাকারী হিসেবে 78 বছর বয়সী পলাতক এই রাজনীতিবিদের অনুপস্থিতিতে তার বিচার হচ্ছে। গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হন। আমেরিকার গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনাকে গত বছরের ছাত্র বিক্ষোভ সহিংসভাবে দমনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই বিক্ষোভের মুখে তার সরকারের পতন ঘটেছিল। ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক শত্রুদের তাড়া করতে 2009 সালে শেখ হাসিনা নিজেই যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেটাই তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ভারতের আরেক গণমাধ্যম দ্য হিন্দুর লাইভের শিরোনাম করা হয়েছে ছাত্র দমন পীড়নের মামলায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও সাবেক মন্ত্রী কামালের মৃত্যুদণ্ড। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের বিচার প্রক্রিয়া শেষে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এমন এক সময়ে এই রায় দেয়া হলো যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2024 সালের উত্তাল জুলাই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় তীব্র গণ আন্দোলনে, আর তা দমাতে একের পর এক গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবুও কমেনি মিছিলের স্রোত। অদম্য তারুণ্য আর জনতার উত্তাল বিক্ষোভে রচিত হয় এক নতুন ইতিহাস। 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আর রক্তস্নাত ওই অর্জনের নেপথ্যে ছিল 133 শিশু সহ প্রায় 1400 প্রাণের আত্মত্যাগ। আহত হয়েছিলেন প্রায় 30,000 মানুষ। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল 5টি। প্রথমটি ছিল 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে রাজাকার সম্পর্কিত উস্কানি দেয়া। সে মামলায় শেখ হাসিনাকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। দ্বিতীয়টি হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। তৃতীয় অভিযোগ 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা। চতুর্থ অভিযোগ ঢাকার চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা। দ্বিতীয় অভিযোগ সহ 3টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আশুলিয়ায় জীবিত একজন সহ 6 জনকে পোড়ানোর মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়, তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের যে 1400 তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে, সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি। জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস, সেটা যদি সফল হয়, সেখানে আমাদের সাফল্য। তাজুল ইসলাম বলেন, আন্দোলনে 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করা হয়েছে। তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি ফিরে আসে, সেটি আজকের প্রসিকিউশনের বড় প্রাপ্তি। রহস্যজনক এক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্যান্ডের ওয়ারশ লুবলিন সংযোগকারী রেল লাইনের একাংশ। স্থানীয় সময় রবিবার রাত 9টার দিকে ওই রুটের মিকা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তদন্তকারীরা প্রাথমিকভাবে এটিকে নাশকতা হিসেবে উল্লেখ করলেও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে কাজ করছে পুলিশ ও ইমার্জেন্সি সার্ভিসেস কর্মীরা। বিস্ফোরণের পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকার বাসিন্দারা ভেবেছিলেন এটি আসলে কোনো ড্রোন বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলের আশপাশের স্থাপনাগুলো কেঁপে ওঠে। এছাড়া কয়েক কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তখন সম্ভবত রাত 9টা বাজে। আমি টিভি দেখছিলাম, হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনলাম। পুরো ভবন কেঁপে উঠল। আমরা বুঝতে পারিনি কি ঘটেছে। আমার স্ত্রী এসে বলল যে বিস্ফোরণ হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো এটি আরেকটি ড্রোন, কারণ আগে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, পোল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে কিছুটা দক্ষিণ পূর্ব দিকে একই রেল লাইনের আরেকটি অংশ থেকে দ্বিতীয় একটি বিস্ফোরক জব্দ করা হয়। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। তিনি বলেন, এটি পোলিশ রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তার উপর অভূতপূর্ব হামলা। নিঃসন্দেহে এটি একটি নাশকতার ঘটনা। সৌভাগ্যক্রমে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এটি একটি খুবই গুরুতর বিষয়। পুলিশ, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো, প্রসিকিউটর এবং বিশেষজ্ঞরা ঘটনার প্রতিটি দিক পরীক্ষা করছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো পোল্যান্ডও অগ্নিসংযোগ, সাইবার হামলা ও নাশকতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্বিতীয় বিস্ফোরক উদ্ধারের পর পালাভি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াদেশভ কোশিনিয়াক কামেস জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত পর্যন্ত 120 কিলোমিটার রেল লাইন পরীক্ষা করতে শুরু করেছে তাদের সামরিক বাহিনীর সদস্যরা। ভবিষ্যতে এই রেল লাইনের নিরাপত্তা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।
অস্ট্রেলিয়ায় অ্যাসবেস্টস আতঙ্কে ৭০টির বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে শিশুদের প্লেস্যান্ডে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার পর সোমবার জরুরি ভিত্তিতে এই ঘোষণা দেয়া হয়। অ্যাসবেস্টস এক বিশেষ ধরনের ফাইবার যা অত্যন্ত টেকসই, তবে এই ফাইবার শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ল্যাব পরীক্ষায় ট্রেমোলাইট ও ক্রাইসোটাইল অ্যাসবেস্টসের উপস্থিতি শনাক্তের পর বাজার থেকে এডুকেশনাল কালার্সের বিভিন্ন ধরনের প্লেসেন্ট তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন বা ACCC। এদিকে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা ACTর বেশ কয়েকটি স্কুল ও প্রি স্কুল এবং ব্রিসবেনের একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। স্কুলগুলোতে ব্যবহৃত প্লেস্যান্ডের বিভিন্ন খেলনা সরবরাহ করেছিল এডুকেশনাল কালার্স। শনিবার কেমার্ট ও টার্গেট বাজারে থাকা তাদের কয়েকটি পণ্য তুলে নেওয়ার ঘোষণা দেয়। এগুলোর মধ্যে স্যান্ড ক্যাসল নির্মাণ সেটের পাশাপাশি নীল, সবুজ ও গোলাপি রঙের ম্যাজিক স্যান্ডও অন্তর্ভুক্ত ছিল। ATC সরকার জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে ব্যাপকভাবে এই খেলনাগুলো ব্যবহার করায় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই সাময়িক বন্ধের আওতায় শুধু সেসব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে এই খেলনাগুলো ব্যবহার করা হয়েছে। রাচেল ভ্যান্ডি নামে এই অভিভাবক মনে করেন সবার আগে নিরাপত্তা জরুরি। অ্যাসবেস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটি পদার্থ। এর কণা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে বা গিলে ফেললে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।